সকাল ১১টা। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে নিজ গতিতে। শ্যাওলা পড়া এক জেলের ভেতর রাখা হয়েছে নুসরাত, ইসরাত, ইরহাম, আহান, মম, সুরভিকে। লোহার শিকের আড়ালে। আড়ালে বললে ভুল হবে। বাদর যেমন গাছের ডাল ধরে বসে থাকে, তেমনি নুসরাত ভেটকি মাছের মতো দাঁড়িয়ে আছে। এক কোণে মাথায় হাত রেখে ইসরাত বসে আছে, মুখে স্পষ্ট চিন্তার ছাপ। অন্য পাশে ইরহাম আর আহান বসে আছে। সুরভি আর মমর তখনও জ্ঞান ফেরেনি। সবাই উদ্বিগ্ন বটে তাদের নিয়ে। ৭ ঘন্টার মতো হয়ে যাচ্ছে এদের জ্ঞান না ফেরায় ইমার্জেন্সি ডাক্তারের নাম্বারে কল দিতে যাবে মৃন্ময়। এমন মুহূর্তে নুসরাত শুধালো, কাকে ফোন দিচ্ছেন? মৃন্ময় তুষার কানের কাছে মোবাইল রেখে গম্ভীর কণ্ঠে বলল, ডাক্তারকে। নুসরাত মাছি তাড়ানোর ভঙ্গিতে ডাক্তারকে দূরে উড়িয়ে দিল। মুখে চকারন্ত শব্দ বের করে বলল, কি হ্যাডার ডাক্তারকে ফোন দিচ্ছেন? এখানেই তো আপনাদের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে। মৃন্ময় কানের কাছে ধরে রাখা ফোন নামিয়ে নিল। ঘাড় বাঁকিয়ে নুসরাতের পানে চেয়ে অবাক সুরে জানতে চাইল, আপনাদের মধ্যে কে ডাক্তার? নুসরাত নিজের গায়ের টি শার্টটা উপরের দিকে তুলে ভাবসাব নিয়ে বলে উঠল, আমি ডাক্তার। মৃন্ময় শব্দ করে শ্বাস ফেলল। নুসরাতকে হেয় করে বলে উঠল, ডাক্তারির কোনো কিছু জানেন আপনি? নুসরাত মাথা নাড়াল, বলে উঠল, এককালে আমি সায়েন্সের ছাত্রী ছিলাম। নাপা এক্সট্রা এদের ধরে ধরে খাওয়ালেই এরা একদম চাঙা হয়ে উঠবে। মৃন্ময় ভ্রু তুলে বাহুব্বা দিল, ঠোঁট গোলাকৃতির করে ও আকার করল। ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, গত ৩ দিন যাবৎ আমার মাথা ব্যথা। প্লিজ, মহামান্য ডাক্তার নুসরাত নাসির, আমাকে প্রেসক্রাইব করুন। নুসরাত ২ হাতের তালুতে শক্ত করে লোহার শিক চেপে ধরল। হেলে দুলে বলে উঠল, দিনে ৪টা করে নাপা এক্সট্রা খাবেন, আর দেখবেন একদম সাথে সাথে সুস্থ হয়ে যাবেন। হাবিলদার নুসরাতের কথা বিশ্বাস করে নিলেন। নিজের টেবিল ছেড়ে দৌড়ে এসে শুধালেন, আমার হাড়ে ব্যথা কয়েকদিন যাবৎ, কোন ওষুধ খাওয়া উচিত? নুসরাত আবারও হেলে দুলে বলে উঠল, একসাথে ৫টা নাপা এক্সট্রা, সাথে ২টো প্যারাসিটামল আর ৬টা এইচ ট্যাবলেট খেয়ে নেবেন। তাহলে দেখবেন একদম হাড়ের ব্যথা সেরে যাবে। মৃন্ময় হাবিলদারের দিকে চোখ রাঙিয়ে তাকালো। সেই তাকানোতেই রুহু কেঁপে উঠল ভদ্রলোকের। আলগোছে চলে গেলেন নিজের জায়গায়। মৃন্ময় একই দৃষ্টি নুসরাতের দিকে ছুঁড়ে ফেলল। নুসরাত ধরায় পাত্তা দিল। সে হেলে দুলে গিয়ে মমর পাশে বসল। স্বাস্থ্যবান শরীরে চামড়া চেপে ধরে লুকিয়ে চিমটি কাটল। পরপর নিজের জুতো মমর মুখের সামনে তুলে ধরে বলল, শালি ভং ধরে পড়ে আছে। পরপর ঠোঁট হুঁশবিহীন মমর কানের কাছে নামিয়ে নিয়ে জানতে চাইল, ওই শালি, বাইচ্চা আসোস নাকি টপকাই গেছোস? মৃন্ময় নুসরাতের এসব ঢং দেখা বাদ দিয়ে কল দিল। অতপর ইমার্জেন্সি ডাক্তার পাঠাতে বলল। ফোন ডাকতেই ইরহাম উঠে এসে আকস্মিক মৃন্ময়কে শুধালো, পানি আছে? মৃন্ময় ঘাড় বাঁকিয়ে ছেলেটার দিকে তাকালো। না শোনার ভঙ্গি করে বলে উঠল, হুম। ইরহাম আবারও কোমল কণ্ঠে শুধালো, পানি পাওয়া যাবে? মৃন্ময় মাথা নাড়িয়ে পানির বোতল এনে দিল। ইরহাম তা ইসরাতের হাতে দিয়ে বলল, পানি ছিটা দিয়ে দেখ তো আপু, জ্ঞান ফেরে নাকি। ইসরাত উঠে দাঁড়ালো নিষ্প্রাণহীন দেহ নিয়ে। এসে হাঁটু গেড়ে বসল মমর কাছে। হাতে সামান্য পানি নিয়ে মুখের উপর ছিটা দিল। পরপর অনেকবার এমন করে দেওয়ার পর মম চোখের চামড়া কুঞ্চন করল। নুসরাত ততক্ষণে বাদরের মতো লোহার শিক ধরে আবার ঝুলে পড়েছে। ওখানে দাঁড়িয়ে থেকে বলে উঠল, একটা নাপা এক্সট্রা খাওয়া ওই মেয়েকে।
ইসরাত দাঁতের পাটি চেপে মোটা মোটা চোখ করে ঘাড় ঘোরালো। চোয়াল শক্ত করে চাপা ক্ষোভ নিয়ে বলে উঠল, ক্যান ইউ জাস্ট শাট আপ ফর 5 মিনিট? নুসরাত মাথা নাড়ালো। শেষবারের মতো একবার মিনমিনিয়ে বলল, নাপা এক্সট্রাটা খাইয়ে দিলেই ভালো হতো। মৃন্ময় 2 হাতে নিজের মাথা চেপে ধরল। এর মধ্যে পুলিশের কাপড় পরিহিত মহিলা অফিসার এসে প্রবেশ করলেন হাজতে। বাহির থেকে গমগমে আওয়াজে ভদ্রমহিলার কণ্ঠ ভেসে আসলো, শুনলাম বড়লোকের বিগড়ে যাওয়া কিছু বিটকেল খারাপ বদমাইশ ছেলেমেয়ে ধরে নিয়ে এসেছেন। মৃন্ময় হাসার চেষ্টা করল সৌজন্যতা রক্ষার্থে। ভদ্রমহিলা এসেই থু করে মুখ থেকে একদলা পিক ফেলে দিলেন। হাতের ডান্ডাখানা ঘুরিয়ে ঘুরিয়ে এসে তাকালেন নুসরাতের দিকে। ঘাড় বাঁকিয়ে সরাসরি জানতে চাইলেন, পুলিশের লাঠির বাড়ি কখনো পড়েছে পশ্চাৎ দেশে? নুসরাত তাচ্ছিল্য করে হু হু করে হেসে উঠল। কান খুঁচিয়ে বিস্ময়পূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি কি বলেছেন ঠিক বুঝতে পারিনি। সামান্য থেমে গেল। বুকের কাছে লাগানো কার্ডের দিকে চেয়ে টেনে টেনে বলে উঠল, শান্তা সরকার। ভদ্রমহিলা সামান্য এগিয়ে আসলেন। সুপারি চাবানো জারি রেখে বলে উঠলেন, এখন যদি তোমার এই থোবরায় কেউ একটা থাপ্পড় মারে তাহলে তুমি কি করবে? যে থাপ্পড় মারবে সে অনেক বেশি আমার হাতে পিটবে। কারোর ঋণ রাখা আমি বিশেষভাবে পছন্দ করি না, শোধবোধ করে দিই সাথে সাথে। মানবতার ফেরিয়ালা তো, তাই। সেই সময়ে মমর হকচকানো গলার আওয়াজ পাওয়া গেল পেছন থেকে। সে আশেপাশে না তাকিয়ে আবারও মরা কান্না জুড়ে দিয়েছে। চোখটুকু খুলে আশেপাশে নজরটুকুও বুলায়নি। অস্ফুটে বলছে, আপু, ও আপু। আপু ও আপু বলে আর কোনো শব্দ বের করল না। নাই হয়ে গেল আহাজারি করে। ভেতরে ভেতরে গুমড়ে মরল। হুহু শব্দের কান্নার আওয়াজে বিরক্ত হয়ে আহান বলে উঠল, কি হইছে তোমার? মম হতবিহল চোখ তুলে আহানের দিকে তাকালো। চোখ তখনও পানিতে টলমল করছে। হকচকানো কণ্ঠে শুধালো, মরিসনি তুই? আহান একে তো মশার উৎপীড়নে বিরক্ত, 2 মমর নাকি কান্নায়, আর এখন তাকে জিজ্ঞেস করছে সে মরেছে কিনা। চিরবির করে উঠে বলল, তো তোমার মতামতে কি মরে যাব? আমরা বেঁচে আছি বলে তোমার কষ্ট হচ্ছে? একে তো পশ্চাৎ দেশে মশার কামড়ে জ্বলে যাচ্ছে, দ্বিতীয়ত তোমার কান্না। আমি জাস্ট বিরক্ত হয়ে গিয়েছি, আর নিতে পারছি না ভাই। 2 মিনিটের জন্য তুমি অফ যাও। মম আবারও হুহু করে কেঁদে উঠল। শান্তা সরকার ভদ্রমুখ করে পালালেন। মনে মনে বাহবা দিলেন মৃন্ময় সরকারের ধৈর্যশক্তি আছে বলে। এমন পাখির বাসার সাথে থাকছেন কিভাবে ভদ্রলোক। নাসির সাহেব মোবাইল দেখা শেষে হেলে দুলে রিমোট হাতে নিয়ে সামনে রাখা টিভিটা অন করলেন। কারোর চোখ রাঙানো পাত্তা না দিয়ে খুঁজে খুঁজে সংবাদ চলছে যে চ্যানেলে ওইটা চালালেন। তখনও শিরোনাম দেখেননি তিনি। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের পানে চেয়ে থেকে আক্ষেপ মিশ্রিত সুরে বললেন, কোন বাপের জান আগুনে পড়ছে এক আল্লাই ভালো জানে। নাসির সাহেবের গাড়ির প্রতি এমন হাপিত্যেশ দেখে ড্রয়িং রুমে সবাই থমকে গেলেন। তাদের বাচ্চাগুলো নেই, আর উনি আছেন গাড়ি নিয়ে। এই লোক কোন ধাতুর তৈরি? এর উত্তর কেউই খুঁজে পেলেন না। নাসির সাহেবের দৃষ্টি তখনও সামনের স্ক্রিনে স্থির। কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। হঠাৎ নাসির সাহেবের চোখগুলো ছোট ছোট হয়ে আসলো। ঠোঁটের ফাঁক গলে মিনমিনিয়ে অস্পষ্ট সুরে বের হলো, গাড়িটা দেখে আমার গাড়ির মতোই তো মনে হচ্ছে। তখনই উপরে চলতে থাকা শিরোনামে চোখ পড়ল তার। সেখানে মোটা মোটা অক্ষরে লেখা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা।
সাথে ইঞ্জিন বক্স গরম হয়ে গাড়িতে আগুন লেগে গিয়েছে। এরপর এক ভদ্রমহিলা টিভির সামনে হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়ালেন। প্রফেশনাল কণ্ঠে বলে উঠলেন, গাড়ির রেজিস্টার হতে তথ্যসূত্রে জানা গিয়েছে গাড়িটি সৈয়দ চয়েসের মালিক সৈয়দ নাসির উদ্দিনের। এইটুকু কথা বলতেই নাসির সাহেবের বুক ধুক করে উঠল। সামনের স্ক্রিনে দেওয়া ভিডিওতে অন্য কারণ নয়, ওনার নিজের গাড়িই পুড়ছে। এটা শোনার পর বুকে দ্বিতীয় এমনকি তৃতীয়বারের মতো মোচড় দিল। এক হাতে বুক চেপে ধরে মুখ দিয়ে হু হু শব্দ উচ্চারণ করলেন। বলে উঠলেন, আমি জানতাম এরা আমার গাড়িটা উড়িয়ে ফেলবে। দেখেছ, আমার কথা একদম মিলে গিয়েছে। আমার গাড়ি। পরপর ভদ্রমহিলা বলে উঠলেন, গাড়িতে অবস্থান করা লোক সম্পর্কে এখনও কোনো কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে গাড়ির ভেতর আগুনে পুড়ে তাদের দেহ ছাই হয়ে গিয়েছে এতক্ষণে। পরবর্তী কি হচ্ছে জানতে চাইলে আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভদ্রমহিলার কথা শেষ হতেই এইচডি ডিসপ্লে বিশিষ্ট টিভির স্ক্রিনে এসে বাড়ি খেল কাচের গ্লাস। নিমিষেই তা ভেঙে গুঁড়িয়ে গেল নিচে। কারোর মুখে টু শব্দটি নেই। হয়তো কান্না করার জন্য যে শব্দ উচ্চারণ করতে হয় তাও ভুলে গেছেন তারা। হেলাল সাহেব উঠে দাঁড়াতে গিয়ে অনুভূত হলো নিজের পায়ের নিচের মেঝে কেঁপে উঠছে। শোয়েব সাহেব আর সৈয়দ সাহেবের অবস্থা নাজেহাল। এক হাতে বুক চেপে ধরে উঠে দাঁড়ালেন তারাও ভাইয়ের সাথে। চোখগুলো লাল টকটকে হয়ে আছে। হাঁটতে গিয়ে ভিমরি খেয়ে পড়লেন দুই একবার। হেলাল সাহেব নিজের আবেগকে গাঝাড়া দিয়ে ফেলে হাঁটা ধরলেন। কঠোর কণ্ঠে বলে উঠলেন, কোনো কিছু না জেনে উল্টোপাল্টা ভাবাই হলো তোমাদের কাজ। এখনও কোনো কিছু পরিষ্কার হয়নি। গাড়িতে যে ওরা ছিল তার নিশ্চয়তা কি? ধূপধাপ পায়ে বের হয়ে গেলেন নাসির মঞ্জিল হতে। সাথে নিয়ে গেলেন শোয়েব সোহেদকে। অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলেন বাড়িতে। নাসির সাহেবকে চোখ রাঙিয়ে ধমকে ধামকে বললেন, চুপচাপ আয়। হাই হুতাশ করতে বসে গেছে। জাইন নিজের বুকে শার্ট চেপে ধরে রাখল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে সামলালো। নিচের দিকে স্থির রাখা চোখ তুলে তাকাতেই দেখা গেল অক্ষিপটে ভেসে ওঠা টান টান শিরা। ডিপ ডিপ করে চলতে থাকা নরম মাংসপিণ্ডে আঘাত হানল নিশ্চুপে। পরপর উঠে দাঁড়িয়ে বলে উঠল, ওদের কিচ্ছু হবে না, চল আরশ। জাইন নিজের বাপাশে তাকালো। না, নেই আরশ। ডান পাশে, সামনে, এমনকি পেছনে তাকালো। কোথাও নেই সে। প্রশ্ন জাগল, আরশ কোথায়? চোখ ঘুরিয়ে আশেপাশে অবলোকন করল। লিপি বেগম কাঁদো কাঁদো গলায় বললেন, আরশ চলে গিয়েছে। জাইন ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল। কোনো প্রশ্ন ছাড়াই নিজেও দৌড়ালো বাড়ির বাহিরে। মনের ভেতর চাপা প্রশ্নের সঞ্চার হলো, আদৌ কি আরশ ঠিক আছে? সৈয়দ বাড়ির গ্যারেজ থেকে গাড়ি বের করল সেও। এক হাতে হুইল ঘুরিয়ে অন্য হাতে ফোন দিল মাহাদির নাম্বারে। তখন মাহাদিকে দেখেনি ড্রয়িং রুমে সে। নিশ্চয়ই আরশের সাথেই গিয়েছে। প্রথমবারই ওপাশের ব্যক্তি কল পিক করল। জাইনকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠল, ভাই, ভাই বাঁচাও। আজ মনে হয় এই পৃথিবীর বুকে আমার শেষ দিন। বাতাসে শো শো শব্দ আসছে আশপাশ হতে। মাহাদি গাড়ির সাথে প্রায় ঝিমিয়ে বসা। আরশের চোখে মুখে কঠোরতার ভাব। এক হাতে গাড়ির হুইল চেপে আছে, অন্য হাতে নিজের কপাল ঘষছে। ঠোঁট টিপে কিছু একটা বিড়বিড় করছে। এর ভেতরেই মাহাদির সামান্য কথা কানে আসলো। কোন সাহসে তুই এত রাতে বের হয়েছিস? বেয়াদবের বাচ্চা। হাতের কাছে পেয়ে যাই, থাপড়ে গাল লাল করে দেব। মাহাদি দুই পা সিটে তুলে বসা ছিল। নিজেকে আরেকটু গুটিয়ে নিয়ে ফিসফিস করে বলল, ভাই,
আরশ পাগল হয়ে গিয়েছে, উল্টাপাল্টা কথা বলছে। জাইন শুধু বলল, লোকেশন পাঠা আমাকে। তারপর ফোন রেখে দিল। মাহাদির ঠোঁট চেপে আরশকে মিনমিনিয়ে বলে উঠল, ভাই, তুই মরার হলে একা মর গিয়ে। আমাকে প্লিজ নামিয়ে দে। আমি এখনও কুমার, বিয়েটা পর্যন্ত করিনি। এই অসময়ে মরে গেলে আমার বেচারার রুহু বিয়ের জন্য আহাজারি করবে। আরশ দ্রুতগতিতে চালানো গাড়ির বেগ আরও বাড়িয়ে দিল। মাহাদির সামনের দিকে চেয়ে আঁতকে উঠে বলল, এই ভাই, সিগন্যাল ভাঙিস না, পুলিশ কেস হয়ে যাবে। কার কথা কে শোনে? এই কথা শেষ হতেই গাড়ির বেগ বৃদ্ধি পেল আরও বেশি। বেপরোয়া গতিতে গাড়িটা চলাতে মনে হলো হাওয়ায় উঠছে। মাহাদি গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ভাই, আমাকে নামিয়ে দিয়ে তুই যেখানে ইচ্ছে সেখানে যা। যদি ইচ্ছে হয় তোর বউয়ের কাছে পৌঁছে যা, আমি থামাবো না তোকে। আরশের মুখ কঠিন। ড্রাইভিং হুইলে এক হাত রেখে মাহাদির দিকে চাইল। দাঁতের কপাটি চেপে কর্মর শব্দে শুধালো, ক্যান ইউ স্টপ দিস ফাকিং ননসেন্স শিট? মাহাদি হাহাকার করে উঠল, বলে উঠল, দেখবি গিয়ে তোর বউয়ের কিছুই হয়নি ভাই। এমন করে গাড়ি চালালে আমাদের দুজনেরই কিছু হয়ে যাবে। আরও শীতল চোখে তাকিয়ে হঠাৎ ব্রেক চেপে গাড়ি থামিয়ে দিল। মাঝ রাস্তায় চলাচলরত গাড়ির মধ্যে থেকে মাহাদিকে হিসিয়ে বলল, গেট দ্য ফাক আউট মাহাদি এহসান খান। মাহাদি গ্লাসের ওপারে একবার চাইল। বড় বড় ট্রাক শোঁ করে চলে যাচ্ছে তাদের গাড়ি পেরিয়ে। চোখ মুখে অগাধ বিরক্তি চেপে বলে উঠল, তুই কি আমাকে ইনডাইরেক্টলি এখানে ছেড়ে দিয়ে মরে যাওয়ার কথা বলছিস? আরশ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। নিজের পরনের হুডির টুপি ফেলে দিয়ে শুধালো, তুই যাবি নাকি আমি তোকে গাড়ি থেকে লাথি দিয়ে রাস্তায় ফেলব? মাহাদি দুই পাশে মাথা নাড়ালো, বলে উঠল, ট্রাকের নিচে চাপা পড়ে মরার থেকে তোর সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে টপকে যাওয়াই ভালো। তাহলে একসাথে পরপারে দুজন সিঙ্গেল কুমার পোলা থাকব। আরশ মাহাদির বেহুদা কথায় কান দিল না। গাড়ি স্টার্ট করে টান দিয়ে শো করে চলে গেল। মাহাদির মনে হলো এই সিট থেকে উল্টে পড়ে নিজের মাথা ফাটিয়ে ফেলবে সে। তেমন কিছুই হলো না। সিট বেল্ট বাঁধা থাকায় নিজের জায়গা থেকে কিঞ্চিত পরিমাণ আগালো না। আরশের কানের কাছে গিয়ে আবারও শুরু করলো নিজের কথার ঝুড়ি। কথা শেষ হলো যখন লক্ষ্য করলো সামনে থেকে ধেয়ে আসছে একটা মোটা মালবাহী ট্রাক। আরও সরু চোখে সেদিকে তাকিয়ে অ্যাক্সিলেটরে চাপ দিল। মাহাদি আতঙ্কিত চোখ মুখ নিয়ে রক্তশূন্য গলায় বলে উঠল, ভাই, মারা পড়ব দুজন, গাড়ির গতি কমা। এটা বাংলাদেশ, তোর প্যারিস না। ভাই আমার, দুই হাত দিয়ে ড্রাইভিং কর। আরশকে শোনানো গেল না কোনো কথা। মাহাদি গলার আওয়াজ দ্বিগুণ বৃদ্ধি করল। পাগলের পাগলামি থামাতে বলে উঠল, আমি তুই মারা পড়লে এখানেই কিন্তু শেষ সব কিছু। ধর আরশ, নুসরাত বেঁচে আছে, তুই আজ মরে গেলি। তুই মরার পর তোর বউ আরেকটা বিয়ে করে নিল। তখন কি করবি তুই? রুহু হয়ে আশেপাশে ঘুরবি আর বলবি, কেন যে সেদিন গাড়ি ধাক্কা দিলাম? মাহাদি ভয়ার্ত চোখে সামনের দিকে চেয়ে রইল। মনে হলো এই শেষ দিন তাদের এই পৃথিবীতে। মনে মনে কালিমা পাঠ করে নিল। নিজের সকল জানা অজানা গুনার জন্য মাপ চেয়ে নিল আল্লাহর কাছে। এমনকি এই সময়ের ভেতর মাথায় টুপিও পরে নিল। ঠোঁট টিপে চোখ খিচে বন্ধ করে নিল। হয়তো শেষ সময়ের অপেক্ষায় প্রহর গুনতে লাগলো। তখনই শব্দ করে ট্রাকের সাথে গাড়ির ঘর্ষণ লেগে স্ফুলিঙ্গের সৃষ্টি হলো। ক্যাচ ক্যাচ আওয়াজ করে গাড়ির পাশ দিয়ে দমকা হাওয়ার ন্যায় উড়ে গেল ট্রাক। মাহাদি চোখ খোলার পূর্বেই আরশের কণ্ঠ কানে লাগলো তার। আরশ কিরমিরিয়ে বলছে, আমি এত সহজে নুসরাত নাসিরকে ছাড়ছি না।
আমি মরব আর সে বিয়ে করবে, এমন অবস্থায় আমি কোনো দিন রাখবো না, একদম রাখবো না। মরার আগে সব ব্যবস্থা করে তবেই মরব। মাহাদি সহমত পোষণ করল। ভয়ের মাত্রা এত বেশি যে তার সারা শরীর কাঁপছে থরথর করে। আর 1 সেকেন্ড হেরফের হলে তো আল্লাহর বাড়ি থাকতো তারা। শঙ্কিত চোখে আসমানের দিকে চেয়ে আক্ষেপ করল, কোন পাগলে বলেছিল এই পাগলের সাথে আসতে। দুর্ঘটনার জায়গায় সবার আগে গিয়ে পৌঁছালো আরশ আর মাহাদি। উদ্ভ্রান্তের মতো দৌড়ে যেতেই পুলিশ অফিসারেরা আরশকে 2 হাতে আটকে দিল। কর্কশ কণ্ঠে শুধালো, এখানে কি চাই? নিমিষেই আরশের চোয়াল শক্ত হয়ে আসলো। মাহাদি তার পাশে এসে দাঁড়িয়ে নমনীয় সুরে বলে উঠল, আমরা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি ও মানুষের পরিবারের লোক। পুলিশ অফিসার সামান্য শিথিল হতেই পরপর মাহাদি জানতে চাইল, গাড়িতে কোনো লাশ পাওয়া গেছে? আরশের অবস্থা খুবই নমনীয়। যে কোনো সময় মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারে, শরীর নড়বড়ে অবস্থা। এক হাতে নাকের মধ্যে সামান্য স্পর্শ করতেই রক্ত বের হয়ে আসলো। মাহাদি সন্তর্পণে সেদিকে চেয়ে বলে উঠল, টিস্যু দিয়ে নাক মুছে ফেল, কিচ্ছু হয়নি ওদের। এখন আবার প্যানিক অ্যাটাক করে বসিস না, তোকে টানার শক্তি নেই আমার। আরশ হাতের তালু দিয়ে নাকের ডগা হতে রক্তটুকু মুছে ফেলল। পুলিশ অফিসার মাহাদির কথার উত্তর রয়ে সয়ে দিলেন, এখনও পর্যন্ত জানা যায়নি গাড়ির ভেতরের যাত্রী বাহিরে কি বেরিয়েছে কিনা। ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরের সবাই গাড়ির সাথেই পুড়ে গিয়েছে। কথাটা কানে সীসা ঢালার মতো শোনালো আরশের কাছে। মুখে এতক্ষণ ভেসে থাকা কঠোর প্রতিচ্ছবি নিমিষেই ধূলিসাৎ হয়ে ভর করল অসহায়ত্ব। চোখের নড়বড়ে পাতা ফেলল সে। জিজ্ঞেস করল, কি বললেন? আবার বলুন। মাহাদি 2 হাতে আরশকে চেপে ধরতে যাবে, আরশ নিজেকে সরিয়ে নিল। তখনও নাকের ছিদ্র দিয়ে সরু ধারায় রক্ত বের হচ্ছে। অফিসার আবারও বললেন, ধারণা করা যাচ্ছে গাড়ির ভেতর থাকা যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আরশ নিজের শরীর ছেড়ে দিল। অবশ হওয়া শরীর নিয়ে রাস্তায় ধূপ করে পড়ে গেল। অফিসার নিজের কথা শেষ করে ততক্ষণে দুর্ঘটনার জায়গায় পৌঁছেছেন। আরশ হাঁটুর উপর ভর দিয়ে কংক্রিটের রাস্তায় বসল। ওভাবে থেকেই বিড়বিড় করে আওড়ালো, ও আমায় ছেড়ে যেতে পারে না। ও কিভাবে যেতে পারে আমায় ছেড়ে মাহাদি? পরপর নিজেকে সান্ত্বনা দিয়ে আওড়ালো, ওর কিচ্ছু হয়নি, রিল্যাক্স আরশ, কিছুই হয়নি। নিশ্চুপ মাটির দিকে তাকিয়ে রইল সামান্যক্ষণ। কিয়ৎকাল অতিবাহিত হতেই দেখা গেল আরশের নাক হতে টপ টপ করে রক্তের ধারা মাটিতে পড়ছে। থরথর করে কাপা হাতে পকেট হাতড়াতে লাগলো আরশ। মুখে বিষণ্ণতার ছাপ। পুরুষালী দেহটা মনে হচ্ছে ভেঙে চুরে গিয়েছে। সাথে বিড়বিড় করল, নুসরাত, কোথায় তুই? এত জ্বালাচ্ছিস কেন আমায়? চলে আয় না, যেখানে আছিস সেখান থেকে। বিশ্বাস কর, আর তোকে মারব না, ব্যথা দেব না, কষ্ট দেব না, গড প্রমিস। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা তুই আমায় চিন্তার উপর রাখছিস। আমি তো দিন দিন ছোট হচ্ছি না। এত টেনশন কি নিতে পারি আমি তোকে নিয়ে? তোকে বিয়ে করার পর থেকে আমার সুন্দর জীবনটা পুরো অশৃঙ্খল হয়ে আছে। 13 বছর ধরে জ্বালাচ্ছিস, এখনও কি কম জ্বালানোর বাকি রয়েছে? তুই এত নির্দয় কেন? মাহাদি নীরবে শুনল সব কিছু। 2 পা এগিয়ে গিয়ে আরশের পাশে বসতে বসতে শুধালো, কি খুঁজছিস? আরশ নিজের পকেট হাতড়ানো জারি রেখে চোখের পাতা ঝাপটালো। ঝাপসা চোখ আশেপাশে বুলিয়ে নিয়ে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, ইনহেলার, ইনহেলারটা। মাহাদি আরশের কথা শুনতেই হাত বাড়িয়ে নিজেও পকেট হাতড়ালো। না, খুঁজে পেল না।
আরুষের শ্বাস চলাচল কমে এসেছে সামান্য। হাঁ করে দুই ঠোঁটের মাঝ দিয়ে শ্বাস ফেলল। শরীরের অবস্থা নাজুক দেখে মাহাদির কাঁধের উপর নিজের মাথা ঠেকিয়েছে সে। মাহাদি আরুষের মুখ হাতের আঁচলায় চেপে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, রেখেছিলি সাথে? আরুষ মুখ দিয়ে টু শব্দটি করল না, শুধু মাথা নাড়াল। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মাহাদি বেমালুম ভুলে বসল তার নিজের পকেটে আরুষের ইনহেলার রাখা। আরুষের প্যান্টের পকেট খোঁজা শেষে টনক নড়ল তার পকেটে রাখা ইনহেলার। জরুরি প্রয়োজনে কাজে লাগতে পারে ভেবে নিজের সাথে এটা রাখে সে সব সময়। প্যান্টের পকেট থেকে ইনহেলার বের করে এগিয়ে দিল। আরুষ তা চেপে ধরার আগেই শরীর ছেড়ে ঢলে পড়ল মাহাদির গায়ে। বন্ধুকে দুই হাতে সামলাতে সামলাতে কাপা কণ্ঠে বলে উঠল, আরুষ, এই আরুষ, শুনতে পাচ্ছিস? এই এই চোখ খোল। গালে দুটো থাপ্পড় মারল মাহাদি। তবুও ওপাশ থেকে কোনো সাড়া শব্দ আসলো না। মাহাদি এক হাতে আরুষের গালে থাপ্পড় দিল, অন্য হাতে ঠোঁটের মাঝখানে ইনহেলার চেপে ধরে রেখে চিৎকার করে বলে উঠল, এই আরুষ, শ্বাস টান। এই এই চোখ খোল, চোখ বন্ধ করিস না। কুত্তা, ইনহেলার সাথে রাখিস না কেন তুই? এই আরুষ, আরুষ। মাহাদি যথাসাধ্য আরুষের গায়ে লাগাতার চাপড় মারল। অস্পষ্ট সুরে উচ্চারণ হলো, তুই মরবি? আচ্ছা মর। মনে রাখ তোর বউ ওই পূর্বকে বিয়ে করে সংসার করবে। তারপর ওদের ফুটফুটে দুটো বাচ্চা হবে। এই আরুষের বাচ্চা। টাকা। এই কুত্তা। এই বলে দিচ্ছি, হুঁশ হারাবি না একদম। নুসরাত লোহার শিক চেপে ধরে মাসুম মুখে বসে আছে। সুরভি আর মমর জ্ঞান ফেরার পর থেকে দুজনেই এক দৃষ্টিতে তাদের স্টক আউট করছে। নুসরাত নিজেও পাল্টা তাদের দিকে গোল গোল চোখে চেয়ে আছে। কয়েক মিনিট পার হওয়ার পর মম নাক ফুলিয়ে বলে উঠল, ফার্স্ট টু লাস্ট সব খুলে বল নুসরাতের বাচ্চা। আহান, ইরহাম, নুসরাত একে অন্যের পানে চোরা চোখে তাকিয়ে হেসে ফেলল। হাজতের ময়লা পড়া দেয়ালের সাথে একদম ঠেসে বসে দাঁত কেলালো সবগুলো। তাদের হাসির দমকে পুরো হাজত কেঁপে উঠল। মম, সুরভি, ইসরাত এত হাসির মানে বুঝল না। কিন্তু ইরহাম, নুসরাত, আহান জানে তাদের হাসির পেছনে লুকায়িত রহস্য। ইসরাত চোখ রাঙিয়ে ধমকে উঠল। কণ্ঠে শক্ততা এনে শুধালো, এত হাসির কি আছে? হঠাৎ করে গাড়ি ফেলে মুরগি চুরি করতে গেলি কেন? নুসরাত হাসার জন্য কোনো কথাই বলতে পারল না। হাসি থেকে ফুরসত মিললে সে দুটো বাক্য ব্যয় করবে। আহান নিজেও ব্যাঙের মতো খিক খিক করে হাসছে। ইরহাম কোনো রকম নিজের হাসি ভেতরে চাপা দিয়ে বলে উঠল, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম সামনে, কিছু বুঝতে পারলাম না। হঠাৎ গাড়ির ধাক্কা লাগলো ল্যাম্পপোস্টের সাথে। যখন নিজেদের সামনে তাকালাম দেখলাম চারদিকে চুল ছড়ানো এক পেতনি ড্রাইভিং সিটে বসে আছে। গগনবিদারী চিৎকার দিয়ে উঠলাম আমরা দুজন। তখন ভ্যাম্পায়ারের মতো মাথা তুলে পিছু ফিরে চাইল এই মেয়ে। হতবাক চেহারা নিয়ে আমরা চাইতেই চুলগুলো সুন্দর করে বেঁধে বলে উঠল, মুরগি চুরি করতে যাবি? আমি তো ভাই মনে করেছি নির্ঘাত পেতনি ভর করেছে এর উপর, তাই এমন বৃষ্টি দেখাচ্ছে। যদি সত্যি পেতনি ভর করে থাকে আর আমরা যদি তার কথা না শুনি, তাহলে আমাদের ঘাড় মটকে দেবে, সেই ভয়ে আমরা দুজনেই মাথা নাড়ালাম। চলে গেলাম মুরগি চুরি করতে। সেখানে গিয়ে মুরগির ঘরে মাথা ঢোকানোর সময় ব্যথা পেলাম মাথায়। মুরগি চুরি করে পালাচ্ছিলাম এমন মুহূর্তে মুরগি চিৎকার শুরু করলো। এর মধ্যে কিছু মানুষের গলার আওয়াজ ভেসে আসলো, চোর চোর বলে। আমরা পালাতে যাব এমন মুহূর্তে কাদার সাথে পা পিছলে ধুম করে আহান পড়ল। তারপর আমি, আমার উপর এই ভটকি পড়েছে। পড়ে কি বলে জানিস?
ইসরাত অবাক কণ্ঠে জানতে চাইল, কি বলেছে? ইরহাম ব্যথিত সুরে অগাধ দুঃখ নিয়ে বলে উঠল, বলে নাকি তুলার বস্তার উপর পড়েছে, মুরগিসহ আমাদের জান যাচ্ছে। তন্মধ্যে ও বলে ওর কাছে তুলার মতো মনে হচ্ছে। যখন দেখলাম ওরা কাছে আসছে লাঠি নিয়ে, এই কুত্তি সবার আগে মুরগি নিয়ে পালিয়েছে আমাদের রেখে। আমি বললাম আমাদেরকে নিয়ে যা। ও বলে নিজে বাঁচলে বাপের নাম। নুসরাত হাসতে হাসতে দেয়ালে হাত দিয়ে থাপড়াতে থাপড়াতে প্রায় ভেঙে ফেলছে। ইসরাত সুরভি মম এতক্ষণ পর হাসল। সুরভির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতেই ইরহামের মনে হলো বুকের ভেতরে এতক্ষণ চাপা রাখা সকল দুঃখ কষ্ট সব কিছুই ধূলিসাৎ হয়ে গিয়েছে। তার ঠোঁটের কোণেও দেখা গেল কিঞ্চিৎ হাসি। সুরভির হাসি মিলিয়ে গেল আবার নিমিষেই। হাসি হাসি মুখে নুসরাতের পানে নিজের নেত্র নিবিষ্ট করতে গিয়ে দেখল আবারও সেই পুরুষালী চোখগুলো তার উপর খেলা করছে। অস্বস্তিতে ঘাট হয়ে নিজেকে গুটিয়ে নিল। মুখের উজ্জ্বলাত্মক প্রতিবিম্ব ক্ষীণ সময়ে ফিকে হয়ে গেল। নুসরাত কিছু বলতে নেবে দেখল প্রথমে সুঠামদেহী শরীর নিয়ে ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করছেন হেলাল সাহেব। পরপর নাসির সাহেব, শোয়েব সাহেব, সৈয়দ সাহেব। যেখানে কাপড়ে সামান্য ভাঁজ থাকলে কাপড় পরেন না তারা, আজ সবার কাপড়ের জায়গায় জায়গায় ভাঁজ। পাঁচ মাথা বাপ চাচাকে দেখে খুশিতে ডগমগিয়ে উঠল। যে যেখানে ছিল সেখান থেকে এসে লোহার শিকের সামনে দাঁড়ালো। হেলাল সাহেব মৃন্ময়ে টেবিলের দিকে না গিয়ে সর্বপ্রথম বাড়ির বাচ্চাদের সামনে দাঁড়ালেন। এসেই আহানকে উপর নিচ দেখে নিয়ে শুধালেন, মেরেছে ওরা তোকে? আহান দুই পাশে মাথা নাড়াল। ইসরাতের সামনে দাঁড়িয়ে শুধালেন, কোনো প্রকার মারধর করেছে ও? ইসরাত দুই পাশে মাথা নাড়াল। ইরহাম, মম এমনকি সুরভির নিকট একই প্রশ্ন জানতে চাইলেন। সবাই না করল। সবার শেষে এসে দাঁড়ালেন নুসরাতের কাছে। আর চোখে নুসরাতের মুখ লক্ষ্য করলেন। সচরাচরের মতো কপালে ভাঁজ ফেলে রেখেছে। দুজনে দুজনের পানে কপাল কুঞ্চন করে চেয়ে থাকল। অপর পাশের ব্যক্তিবর্গরা ড্যাব ড্যাব করে চেয়ে আছে তাদের দিকে, পরবর্তীতে কি হয় দেখার আশায়। হেলাল সাহেব তিরিক্ষি মেজাজে শুধালেন, ঠিক আছিস তুই? নুসরাত উত্তর দিল, ঠিক আছি বলেই দাঁড়িয়ে আছি। অহংকারী। হেলাল সাহেব নুসরাতকে মনে মনে দুটো ভেঙচি কাটলেন। বিড়বিড় করলেন এমনভাবে বাহিরে হাবিলদার পর্যন্ত শুনে ফেলল তার কথা। নুসরাত সেই কথার বিপরীতে নিজের চুল উড়িয়ে উত্তর দিল, এত বড় ট্যালেন্ট থাকতেও কোনো দিন অহংকার করিনি। মাশাআল্লাহ বলে দিন, না হলে আমার অহংকার করা ট্যালেন্টে নজর লেগে যাবে।